আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের খুব জনপ্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বই ঈশপের গল্প নিয়ে। তো ঈশপের গল্প বাংলা ভাষায় বিভিন্ন লেখক বিভিন্ন সময় অনুবাদ করেছেন। তার ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ যে অনুবাদটা আমাদের কাছে মনে হয়েছে সেটি হচ্ছে জেবা রশিদ চৌধুরী অনুদিত ঈশপের গল্প, এবং বাংলাদেশ সরকারের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অফ অ্যাক্সেস এনহান্সমেন্ট প্রজেক্ট এবং এসিডিপি প্রকল্পে এই বইটি সারা বাংলাদেশের শিশু কিশোরদের পড়ানো হয়। তো এই বইটি কেন এত বিখ্যাত, এই বইয়ের গল্পগুলো কেন আমাদেরকে টানে, কেন সাধারণকে টানে, এবং সাধারণের ভিতর থেকে অসাধারণ হয়ে ওঠার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদের এই গল্পটা নির্দেশ করে। এবং সবসময় আমরা দেখি যে এই গল্পে পশু পাখি প্রাণী গাছপালা ইত্যাদি দিয়ে আসলে গল্পের পরিসমাপ্তি ঘটানো হয়, এবং গল্পের মূল অনুষঙ্গে বা গল্পের মূল চরিত্র বা নায়ক নায়িকা আসলে তারাই। তাদের ভিতর দিয়ে মানুষ সমাজে বা মানুষের ভিতরে একটা মেসেজ দেওয়া হয়, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যে মেসেজটা থেকে আমরা সবসময় নিজেদেরকে প্রাণিত করতে পারি, নিজেদেরকে শিক্ষা নিতে পারি, এবং ওই পরিস্থিতি বা ঘটনাচক্রের ওই ব্যাপারটা মোকাবেলা করার মতো একটা মানসিক সামর্থ্য অর্জন করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকের বইয়ের নাম ঈশপের গল্প। ঈশপের গল্প থেকে আমরা ছোট্ট ছোট্ট খণ্ড আকারে বেশ কয়েকটি গল্প শুনবো, এবং আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই গল্পগুলোর ভিতর আমাদের জন্য কি মেসেজ রয়েছে। তো ঈশপের গল্পের প্রথম যে গল্পটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিন্ন যুক্তি। ঢুকলো গেরস্তর বাড়িতে, সেখানে নেবার মতো কিছুই ছিল না, একটি মাত্র মোরগ ছিল, সেটিকে নিয়েই পালালো চোর। চুরি করা মোরগ তো আর পোষ মানা যায় না, ধরা পড়ার ভয়ে তাকে জবাই করে পালকগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে, যাতে পালক চিনে মোরগ চোরকে কেউ ধরে ফেলতে না পারে। এই ভেবে চোর বাড়ি ফিরেই ছুরি নিয়ে মোরগটি জবাই করতে গেল। মোরগ কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চেয়ে বলল, দয়া করে আমায় প্রাণে মেরো না, আমি মানুষের উপকার বই অপকার করি না কখনো। ভেবে দেখো, রোজ কত ভোরে নিয়মিতায় মানুষের ঘুম ভাঙায়, তারা ভোরে উঠে যার যার কাজে যোগ দিতে পারে, অন্তত এই কাজটুকুর বিনিময়ে আমাকে যাত্রা ছেড়ে দাও। বলল চোর, তোমার প্রাণদণ্ড হওয়াই উচিত, এত ভোরে লোকের ঘুম ভাঙিয়ে দাও বলেই তো আমরা চুরি করার মতো এত অল্প সময় পাই। এই বলে চোর মোরগটিকে জবাই করে ফেললো। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মেসেজ বা যে শিক্ষা সেটি হচ্ছে, যে কাজে সৎ ব্যক্তির সুবিধা হয় তাতে আবার অসৎ ব্যক্তির অসুবিধা হয়। বাস্তবিক লাইফে আসলে এই ঘটনাটা খুব বেশি সত্য, যে সৎ লোকেরা যেটা করতে পারেন না সেটা অসৎ লোকরা খুব সহজেই করেন, এবং তাদের যেখানে অসুবিধা হয় সেখানেই সৎ লোকের সুবিধা। উল্টো ঘটনাটাই ঘটে, সৎ লোকের যেখানে অসুবিধা সেখানে আবার অসৎ লোকের সুবিধা। তো আমরা দ্বিতীয় গল্পে যাই। দ্বিতীয় গল্পের নাম স্বার্থপরের শাস্তি। একটি লোক একটি ঘোড়া ও একটি গাধার উপর তার মালপত্র সমানভাবে বোঝাই করে ভিন দেশে যাচ্ছিল। গাধাটি ক্লান্ত হয়ে ঘোড়াকে মিনতি করে বলল, ভাই ঘোড়া, আমি ক্লান্তিতে মরে যাচ্ছি, আমার খানিকটা ভার তুমি নাও, নইলে আমি আর বাঁচব না। ঘোড়ার দয়া হলো না, সে গাধাকে সাহায্য করতে সামান্য ভারও নিতে নারাজ। গাধাটি শেষ পর্যন্ত অতি পরিশ্রমে ক্লান্ত হয়ে ধুঁকতে ধুঁকতে মরেই গেল। লোকটি আর কি করে, মরা গাধার চামড়া ছাড়িয়ে সবগুলো মাল সামান ঘোড়ার পিঠে চাপাতে বাধ্য হলো। মালের উপর মরা গাধাটির চামড়াও চাপিয়ে দিল। ঘোড়ার আক্ষেপ তখন দেখে কে, হাই কপাল, জ্যান্ত গাধার খানিকটা ভার আমি নিইনি, অথচ এখন তার সবটুকু ভারসহ চামড়াটা পর্যন্ত আমাকে বইতে হচ্ছে, বলে ক্লান্ত ঘোড়া কোনো মতে পা টেনে টেনে চলল। শিক্ষা, সবলের উচিত দুর্বলকে সাহায্য করা, সবলের উচিত দুর্বলকে সাহায্য করা। এই গল্পের ভিতর দিয়ে এই মেসেজ আমাদের বাস্তব জীবনকে অনেকটা টেনে আনে। বাস্তব জীবনকে টেনে আনে এই জন্যই বলি যে আমরা আমাদের আশপাশে যারা দুর্বল আছে, আমরা যদি তাদের দিকে নজর না রাখি এবং তাদের দিকে যদি আমরা দৃষ্টিপাত না করি, সেক্ষেত্রে তাদের তৈরি সংকট বা তাদের কারণে তৈরি সংকটের ভুক্তভোগী আসলে আমরা অনেক সময় অজান্তেই হয়ে পড়ি। তৃতীয় গল্প নগণ্য। ছোট্ট এক ডাঁশপোকা ষাঁড়ের শিংয়ের গোড়ায় বসে কষে রক্ত চুষে খেল। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা কি আর তার ভালো লাগে? চঞ্চল হয়ে উঠল ডাঁশপোকা। যাবার আগে ষাঁড়কে ঠাট্টা করে সে বলল, তুমি কি চাও আমি এখন চলে যাই? ষাঁড় অবজ্ঞা ভরে জবাব দিল, তুমি কখন এসে বসেছো আমি বুঝতেই পারিনি, সুতরাং তোমার চলে যাওয়াতে সেটাও আমার লক্ষ্য করার কথা নয়। শিক্ষা, কিছু সংখ্যক লোক সংসারে দেখা যায় যাদের থাকা না থাকায় কারো কিছুই আসে যায় না, তারা এতই সাধারণ হিসেবে তারা সংসারে থাকেন যে তাদের আসলে থাকাটাও যেমন বোঝা যায় না এবং তাদের না থাকাটাও তেমন বোঝা যায় না। ষাঁড় এবং ডাঁশপোকার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। আরও পরের গল্পে আসি। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন।
কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চেয়ে পশুর সংখ্যা বেশি। জিউস হুকুম করলেন কিছু সংখ্যক পশু ভেঙে ফেলে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে হবে। প্রমিথিউস তাই করলেন, কিন্তু যে সকল মানুষ পশু ভেঙে গড়া হলো তাদের আকৃতির যদিও পরিবর্তন হলো, মনের দিক থেকে তারা পশুই রয়ে গেল। এখানে শিক্ষাটা হচ্ছে স্বভাব বদলানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেক সময় মানুষের শিক্ষা, অর্থনীতি, জ্ঞান, পরিস্থিতির কারণে সে তার চেহারা পাল্টে ফেলে, কিন্তু তার স্বভাবের ভিতরে যে আদিমতা থাকে সেটা আসলে থেকেই যায়। পরের গল্প, স্বভাব নষ্টের প্রয়াস। এক রাতে চোর এলো বাড়িতে। ঘরের কুকুরটি জেগেই ছিল। তার সামনে কিছু খাবার ধরে দিল চোর। অমনি কান খাড়া হয়ে গেল কুকুরটির। ব্যাপার কি? বলল সে। তুমি খাবার দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছো নাকি, যাতে সময় মতো আমি কাউকে সাবধান করে দিতে না পারি? এটা কিন্তু তোমার ভুল হলো। হঠাৎ করে তুমি যখন আমার প্রতি দয়া দেখাচ্ছ তখন মতলব একটা নিশ্চয় আছে তোমার। আমাকে দেখছি সজাগ পাহারায় থাকতে হবে, যাতে তুমি কিছু নিয়ে পালিয়ে যাবার সুযোগ না পাও। হঠাৎ আদুরে বোকাদের ঠগানো চলে, কিন্তু বুদ্ধিমানেরা অত সহজে ভোলে না। পরের গল্পটা, বুদ্ধিহীনের প্রতিশোধ। সাপের মাথায় বোলতা বসে অনবরত হুল ফুটিয়ে তাকে অতিষ্ঠ করে তুলছিল। ব্যথার জ্বালায় অস্থির হয়ে বোলতাকে শায়েস্তা করার উপায়ন্তর না দেখে সাপটি রাগের চোটে বোলতাসহ নিজের মাথাটি জ্বলন্ত গাড়ির চাকার তলায় ঢুকিয়ে দিল। ফলে দুজনেরই একসাথে মৃত্যু হলো। শিক্ষা, মানুষ অনেক সময় যন্ত্রণায় জ্ঞানশূন্য হয়ে চূড়ান্ত কিছু করে ফেলে, যা তার নিজেরই নতুন করে ধ্বংস ডেকে আনে। পরের গল্প, সব মনিবই এক বুড়ো তার একটিমাত্র গাধা চড়াচ্ছিল। হঠাৎ হৈ হৈ রই রই শব্দে সে চমকে উঠল। শত্রু সৈন্য কি দেশে আক্রমণ চালালো? বুড়ো তো পালাতে পারলে বাসে, গাধা কিন্তু পালাতে নারাজ। সে নির্বিকার চিত্তে বুড়োকে প্রশ্ন করল, বলতে পারো, ওরা যদি রাজ্য জয় করে তাহলে কি আমাকে দ্বিগুণ বোঝা বইতে হবে? খুব সম্ভব না, বলল বুড়ো। তাহলে আমার কি যায় আসে? আমি পালাতেই বা যাব কেন? যেই রাজা হোক না কেন আমাকে তো আমার বোঝা বইতেই হবে। শিক্ষা, সাধারণ লোকের ক্ষেত্রেও অনেক সময় এ কথাই সত্যি হয়। সরকার ভাঙে, সরকার গড়ে, এতে সাধারণ লোকের ভাগ্য বদলায় না। তারা যেভাবে ছিল বা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে যায়। শিক্ষা, মানুষ কী ধরনের বন্ধুবান্ধবদের সংস্রবে থাকে তা দেখে তার নিজের চরিত্র বিচার করা যায়। বন্ধুদের দেখে আসলে মানুষকে চেনা যায়। একজন বিখ্যাত ব্যক্তি এই বন্ধু প্রসঙ্গে একটা কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তুমি তোমার বন্ধুদের এনে দাও, তাহলে আমি বলে দেবো আসলে তুমি কেমন মানুষ। আসলে তার বন্ধু এবং বন্ধুদের সাথে বা কীরকম মানুষদের সাথে সে মেশে, এটা দেখেও মানুষের বর্তমান অবস্থা নির্ণয় করা যায়। শেষ গল্পটির নাম বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড। পাখি শিকারীর বাড়িতে অবেলায় মেহমান এসে হাজির। সে বেচারা কি আর করে, উপায়ন্তর না দেখে মেহমানদারির খাতিরে নিজের শিকারী কুড়া পাখি জবাই করেই মেহমানকে খাওয়াবে বলে সে ভাবল। কুড়া পাখি তো বেঁকে বসলো, বলল, কি তোমার জন্য আমি আমার নিজের জাত ভাইদের পর্যন্ত ভুলিয়ে এনে তোমার ফাঁদে ফেলি, আর তুমি কিনা আমাকে জবাই করে মেহমান খাওয়াবে? এত উপকারের বদলে এই প্রতিদান? শিকারী তখন বলল, তোমার নিজের জাত ভাইয়ের জন্যও তো তোমার এতটুকু দরদ দেখিনি কোনো দিন, সেই কারণেই না হয় তোমাকে জবাই করব। শিক্ষা, বিশ্বাসঘাতক যাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাদের কাছেই শুধু সে ঘৃণ্য তা নয়, যার জন্য বিশ্বাসঘাতকতা করে তার কাছেও সে ঘৃণ্য। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।